নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন টেলিকথা। হ্যাঁ, একেবারে আপনাদের প্রিয় তারকাদের নিয়ে আমরা উপস্থিত হয়ে যাই টেলিকথাতে। আজকেও কিন্তু তেমনই এক তারকাকে নিয়ে রয়েছি আপনাদের সাথে, আমি অপরূপা। এই মুহূর্তে যার সাথে পরিচয় করিয়ে দেব তার পরিচয় আলাদা করে আমার দেওয়ার দরকার নেই। যখনই পর্দায় তাকে দেখানো হবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন তিনি কে। তবু আমি বলবো ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি ভীষণ মিষ্টি। যদিও তার অভিনয়ের মাধ্যমে তাকে হয়তো আমরা বিভিন্ন রকম চরিত্রে দেখেছি, খলনায়িকার চরিত্রেও দেখেছি, কিন্তু তিনি আদতে অত্যন্ত ভালো এবং অত্যন্ত মিষ্টি একজন মানুষ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো অনেকটা বুঝলাম ওনাকে, এবং যেটা বুঝলাম সেটা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার, শুধুমাত্র অভিনেত্রী নয়, ব্যক্তি মানুষ হিসাবে। কার কথা বলছি চলুন দেখে নিই। নমস্কার দিদি, ওঙ্কার বাংলায় অনেক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী রত্না ঘোষাল। নামটা না বললেও চলতো, তবু আমার এটা কর্তব্য, তাই আমি পরিচয় আলাদা করে করিয়ে দিলাম। দিদি, ওঙ্কার বাংলায় স্বাগত জানাচ্ছি আমাদের টেলিকথায়। এবার একটু প্রশ্নে চলে আসি। প্রথমে যে প্রশ্নে আসবো, একটা সময় পর্দা কাঁপানো অভিনেত্রী আমরা দেখেছি, বেশিরভাগ সিনেমাতে দেখতাম, যদিও আমরা অনেক সময় নেগেটিভ চরিত্রেও দেখেছি, কিন্তু তবু সেই চরিত্রগুলো না থাকলে সিনেমাই অসম্পূর্ণ থাকতো। কিন্তু তারপরে আমরা সিরিয়ালেও দেখেছি, বহুদিন পেয়েছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন সিরিয়ালে দেখতে পাচ্ছি না, কেন সিরিয়াল থেকে দূরে? সিরিয়াল করতে আর আমার ভালো লাগছে না গো। কেন লাগছে না বলছি, সিরিয়াল বলতে গেলে আমি ভীষণ ভালোবাসতাম, কারণ আমি প্রথম মহিলা আর্টিস্ট যে সিরিয়াল করতে এসেছিলাম। কারণ তার আগে সিরিয়ালটা শুরু করেছিলেন জোছনদা। তিনজন মানে লোকই, মানে প্রথম জোছনদা, সুশীল দাস আর রবীন ঘোষ, এরা তিনজনই প্রথম সিরিয়াল শুরু করেন দূরদর্শনে। তা ওইটা শুরু করার পর আমরা তখন ছবির জগতের লোক, ছবি করি, সিরিয়াল এসছে ভালো লাগে, দেখতে ভালো লাগতো, একটু একটু দেখতাম, না যে তা না, দেখতাম। তারপর একদিন জোছনদা বলল এসে আমাকে, আমি তখন আমাদের নহবত চলছে, নহবত একটা বিশাল নাটক, তার মানে কিংবদন্তি নাটক বলবো, কারণ এত দিন ধরে নাটক কোনোদিন কারুর চলেনি যেটা নহবত চলেছে। হ্যাঁ, তা তখন জোছনদা মাঝে মাঝে আমাদের থিয়েটারে আসতেন। তা জোছনদা বললো তোকে একবার আমি সিরিয়াল করাবো, আমি তোকে আমার প্রোডাকশন হাউসে নিয়ে যাব। তা বলে টোলে তা একবার উনি সেই সময় করছিলেন, সেই সময়তে তখন আমাকে বললো তোকে করতে হবে, সেই সময় করতে হবে, আমি সেই সময় ধরছি। ওইটা কিন্তু সেই সময়টা কিন্তু দূরদর্শনে, কারণ তখন দিত দূরদর্শনে 13টা করে প্রোগ্রাম, মানে এপিসোড। জোছনদাকে ওই প্রথম দিয়েছিল 40টা না 39টা এপিসোড। তা বলতে গেলে মেগা ওই তখনই শুরু হয়েছে। তা ওই সেই সময় করছি, সেই সময় করতে করতে তারপর জোছনদার বলল দেখ আমি এবার যেটা আরম্ভ করব নাচনি বলে, তা ওইটাতে তোকে মেন রোল। ওটাতে সবাই বলে আমি আমার বাড়ির লোকেদের কাজ দিই, তোর বৌদিকে, মুকুকে, তা এবারে তুই হবি মেন রোল, ওরা কেউ কাজ করবে না। না কেন করবেন, বললো না তুই মেন রোল হবি, তারপর আর অন্য অন্য রোল বলে নাচনি বলে প্রোগ্রামটা শুরু করলেন উনি। আমাদের তখন এই ছিল 4টে করে এপিসোড দূরদর্শনে জমা দিতে হয়, তারপর টেলিকাস্টের সময় দিলে তারপর আবার শুটিং আরম্ভ হতো। তা সেরকম শুটিং আমরা 4টে এপিসোড শুটিং করলাম। 4টে এপিসোডে নাচনি, যখন নাচনিকে নিয়েই গল্প, অতএব নাচনি মেন ক্যারেক্টার। 4 দিনই আমি পরপর আমার মানে 8 দিন শুটিং হয়েছিল, 8 দিনই আমি শুটিং করেছি। তারপর টেলিকাস্টের ডেট পাওয়া গেল, ডেট পাওয়া যেতে শুটিং শুরু হলো। শুটিং শুরু হতে আমার মানে একটা এপিসোডে এই একদিন কাজ, তার বেশি কাজ থাকছে না। মানে যে তখন আমাদের একটা এপিসোড হতো 2 দিন 2.5 দিন করে হতো, তা একদিনও থাকছে না, একদিন বড় জোর থাকছে। তা আমি জোছনদাকে বললাম জোছনদা এই কী গো, আমার কাজ কমিয়ে দিচ্ছ? বললো না না তোর কাজ কমাবো কেন। আমি তাহলে তারপরে একদিন টেলিকাস্ট শুরু হলো। টেলিকাস্ট শুরু হতে খুব খুব নাম হলো এটা নাচনির, ভীষণই নাম হলো। আমাকে যিনি রাইটার ছিলেন নিমাইদা ফোন করে বলল রত্না আমার দেখতে দেখতে মনে হচ্ছিল আমি যেন সত্যি সত্যি জীবন্ত নাচনিকে দেখছি, তুমি এত ভালো অভিনয় করেছো। তা এটা আমার ভাগ্য যে ওনার মতন একজন সাহিত্যিক যে আমাকে আমার অভিনয় দেখে বললেন, বললো তোমাকে আমি একদিন খাওয়াবো। কি খাবে বলো, চাইনিজ খাবে? না না আমি এরকম কিছু খাবো না। একদিন বললো ঠিক, আমি বললাম ঠিক আছে, আমি একদিন আপনার বাড়ি যাব, বৌদির সাথে কথা বলবো, আড্ডা মারবো। বলো আচ্ছা আচ্ছা এসো এসো, সবচেয়ে ভালো। তাহলে দেখো তিনি আমাকে কথা বলছেন, দর্শকে আমাকে এত ভালো বলছেন, তুমি আমার পাঠ কমিয়ে দিচ্ছ কেন? বলো না না আসলে সেটা না,
বলে তখন বলেছিল মুকু করবে না, তারপরে মুকুকেও ঢোকালো। আমার তাতে আপত্তি নেই, কেন করবে না, নিশ্চয়ই করবে, করলো। কিন্তু তারপরে কি হচ্ছে, ওদের এপিসোড মানে ওদের ক্যারেক্টারগুলো বেড়ে যাচ্ছে, আমার ক্যারেক্টার কমে যাচ্ছে, কিন্তু নাচনি ক্লাইম্যাক্স নাচনি ছাড়া কিছু হবে না। তখন আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমি বলছিলাম দেখো আমি নিজে প্রোডাকশন করব, আর আমি কোনো আর্টিস্টকে মনে কষ্ট দেবো না বলে তখন আমি ভাবলাম যে আমার প্রোডাকশন করতে গেলে তো এই তিনটে এই আছে, আর তখন তো অনেকগুলো প্রোডাকশন হাউস ছিল না। তখন ইন্দ্রজিৎ দেব, আমি ইন্দ্রদা আমাকে খুব ভালোবাসে, আর ইন্দ্রদা আমি নিজে প্রোডাকশন করতে চাই। বলো তুই একা প্রোডাকশন করবি করে? হ্যাঁ ঠিক আছে, ইউনিফোকাস বলে ফোকাসের আর একটা প্রোডাকশন হাউস আছে ইউনিফোকাস, ওতে আর একটা আছে, তা ওরা বলছিল প্রডিউসার নিলে করবে, তা তুই কর। তাহলে কথা বলে নে, সুশীলের সাথে কথা বললাম, সুশীলের সাথে কথা বলে এ করে প্রোডাকশন হাউস খুললাম। এই প্রথম আমি মহিলা যে প্রোডাকশন খুললাম দূরদর্শনে। এই প্রথম প্রোডাকশন হাউসেই ধরো আমি আমাদের আজকে যে ঋতুপর্ণা সেনগুপ্ত, ওকে নিলাম। ফ্যান্টাসি গল্প সমস্ত ছিল আচ্ছা। এই গল্পগুলো, তো ও একটা সাদা পায়রা বলে ও পাঠ করেছিল, ওকে নিলাম। ওকে নেবার পর ফোন করলো আমাকে প্রভাত দা, রত্না ও মেয়েটি কীরকম অভিনয়? ভালো, খুব ভালো। না আমি ভাবছি ওকে নেবো। হ্যাঁ হ্যাঁ নাও নাও নাও, ভালো ভালো মেয়েটি, ভালো। বলতে নেই ঋতুর প্রথম কাজ আমাদের ঘরে, তারপরে ওর ভাগ্য বিশাল হয়ে গেছে, এখন বিরাট বড়। তারপরে ধরো এর এতেই আমাদের রাজেশ শর্মা প্রথম কিন্তু আমার ঘরেই কাজ করেছে। তারপরে কৃষ্ণ কিশোর, সেও আমার ঘরে কাজ। ডিরেক্টর অভিজিৎ সেনগুপ্ত, তাকে ডিরেকশন মানে সে ডিরেক্টর হয়েছে আমার ঘর থেকে, ক্যামেরাম্যান হয়েছে আমার ঘর থেকে। মানে অনেক ছেলে মেয়ে, আমি যেন এখন আমার অত মনে নেই নাম, অনেক ছেলে মেয়েকে আমি তৈরি করেছি, মানে তারা এখন বিরাট বিরাট হয়ে গেছে। এখন রাজ চক্রবর্তীও তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওইটা বলছি, রাজ চক্রবর্তী মানে আমাদের করার কথা ছিল তখন, তারা প্রোডাকশনে করতে গেলাম আমি। তখন এ করে সুশীল আমার হাজবেন্ডই সমস্ত কথা বলতেন। তা তখন মেগা হয়ে গেছে, একদিন একটা করে এপিসোড। তা তখন সুশীল বলল, তখন এও বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা একদিনে একটা এপিসোড করে দেবো। মামদো, ভালো নামটা আমার এখন মনে নেই, মামদো বললো, চাকি বললো, অনিন্দ বলে আর একজন ডিরেক্টর, তারা সবাই বললো হ্যাঁ একদিনে একটা এপিসোড কোনো ব্যাপার না, করে দেবো, হয়ে যাবে। ও মা, আমার তখন পাটা ভেঙে গিয়ে আমি শয্যাশায়ী হয়ে গেল। 4 মাস আমি বিছনা থেকে আর উঠতে পারলাম না। তখন ওরাই করে, আর সুশীল তো সারাক্ষণ তো এতে গিয়ে বসে থাকতে পারে না। তা এরা তখন কি করলো, চাকি ভালো ক্যামেরাম্যান, সে তার শট এখান থেকে ওখান থেকে সেখান থেকে নিয়ে একদিনের জায়গায় 4 দিন এপিসোড হয়ে যাচ্ছে। রাজ মানে তো এই যে রাজ চক্রবর্তী, এখন যে রাজ চক্রবর্তী ডিরেক্টর, সে তখন নতুন, সেও হাতে ক্যামেরা পেয়েছে। মামদো অর্ধেক দিন আসতো না, রাজের ওপর ছেড়ে দিয়ে চলে যেত। রাজও সেও তো একটা টেকনিক্যালি কিছু করবো, একটা ডিরেকশন দিচ্ছি সেরকম করে তুলবো, সেও ওই একদিনের জায়গায় 2 দিন 3 দিন করে দিন বাড়ছে, দিন বাড়া মানেই টাকা বাড়া। তারপরে যখন শেষ হলো, তখন আমি উঠে মানে 4 মাস বাদে আমি উঠে দেখলাম যে আমার মাথায় এত দেনা হয়ে গেছে যে ভাবা যায় না। আর আমার ওইটা খুব খারাপ লাগে, মাথায় দেনা, কারণ আমাদের কোনো ফাইন্যান্সার ছিল না, আমরা নিজেদের ঘরের টাকা দিয়েই প্রোডাকশন করতাম। তখন সুশীলকে বললাম 2004-এ যে তোমার প্রোডাকশন আমি আর প্রোডাকশন করবো না, আমি বন্ধ করে দিতে চাই, কারণ মাথায় ধার নিয়ে আমি প্রোডাকশন করবো না। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুমি চার্টার্ড ফার্ম করো, যেরকম ছিল তোমার। আমি অভিনেত্রী, আমি অভিনয় করবো। আমি সবাইকে বলে দিচ্ছি যে আমি অভিনয় করব, আমার কাজের অভাব হবে না। বলতে নেই 2005 থেকে টানা আমি কাজ করতে আরম্ভ করলাম। প্রত্যেকটা মেগা করলাম। তার আগে চ্যানেল 8-এ করতাম সাহিত্য, অনেক ভালো ভালো সাহিত্যতে কাজ করেছি, সুন্দর সুন্দর গল্পতে কাজ করেছি। তারপরে ধরো স্নেহাশিসের ঘরে, মানে তখন যে কটা ঘর ছিল সব কটা ঘরেতে আমি ভালো ভালো রোল পেয়ে গেলাম, ভালো ভালো কাজ পেয়ে গেলাম, চুটিয়ে অভিনয় করতে আরম্ভ করলাম। ছবিও করেছি, তার সঙ্গে সঙ্গে সিরিয়ালও, প্রত্যেকটা সিরিয়াল। আর বলতে নেই ঠাকুরের দয়া, যে কটা সিরিয়াল আমি করেছি সব কটা সিরিয়াল কিন্তু হিট সিরিয়াল, সব কটা হিট সিরিয়াল। এই সিরিয়াল করতে করতে এখন কি হয়েছে, এখন যেটা দাঁড়িয়েছে সেটা হয়ে গেছে সিরিয়ালের গল্পের কোনো ঠিক নেই। 3 মাস গল্পটা ঠিক চলে, তারপরে গল্পের গরু গাছে চেপে যায়, আর ভালো লাগে না। তখন এর মাথা থেকে ওর মাথা, ওর মাথা থেকে তার মাথা, বিরক্ত লেগে যায়। তার চেয়ে যেটা বড় কথা, এখন যেটা দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রিতে, এই ধরো এই স্টার জলসা আসার পর কি হয়ে গেল, সারা রাত শুটিং হবে। আমি কোনোদিন সারা রাত শুটিং করিনি, কিন্তু এদের কি হচ্ছে অনেক সময় ধরে শুটিং হবে, কোনো সময়ের জ্ঞান নেই।
সকাল থেকে এ করে। তা এখন নিয়ম হয়ে গেছে 14 ঘন্টা, সিনিয়র আর্টিস্টরা বলে আমরা 10 ঘন্টা, আমি হচ্ছে এরকম 10 ঘন্টাই কাজ করি। এখন 10 ঘন্টা বললেও তো সকাল 9টা থেকে ডেকে নিয়ে গেল, 9টা 9:30 কল টাইম দিল, গেলাম, গিয়ে বসে রয়েছি, মেকআপ করে বসে আছি, 3টে বেজে গেল, 4টে বেজে গেল। তারপর সিন এলো, সিন তারপরে পড়া হলো, এগোলো, ফ্লোরে ঢুকলাম বেলা মানে সন্ধ্যে 6টার সময়, 6টা 6:30 ফ্লোরে ঢুকলাম। আমি 8টার বেশি কাজ করি না, তাহলে কতটুকু কাজ করব? 2 ঘন্টা। আর এই যে 2 ঘন্টার সময় এক দিন হয়ে গেছে 7টাও বেজে গেছে, আমি ফ্লোরে ডেকেছি, তাই ওই 1 ঘন্টাতে কি কাজ করব? আর ওই যে সকাল থেকে এসে বসে থাকা, ওটা একটা অসহ্য, সাংঘাতিক, মানে মনে হতো যেন কি করব। আমি বাচ্চা মেয়ে তো নয় যে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াবো, সেটা করতে পারতাম না। আড্ডা মেরে মেরে কতক্ষণ টাকা যায়। ইদানিংকালে এটা এত বেড়ে গেছে, আর এটা মানে বছর 2 ধরেই আমি ভাবছিলাম ছেড়ে দেবো, আমি আর এইটা সহ্য করতে পারছি না। করতে করতে 2023-এ লাস্ট করছি বাংলা মিডিয়ামেতেও। ধরো আমি একটা মেন ক্যারেক্টার করতাম, করতে করতে হঠাৎ একদিন মানে যেদিন আমি ছাড়লাম তার আগের দিনকে শুনলাম আমার ক্যারেক্টারটা, মানে প্রত্যেক দিনই শুটিং থাকতো আর বিশাল বিশাল সিন থাকতো। সেই দিনকেই হঠাৎ দেখলাম সিন এলো, তাও এলো ওই 6টার সময় সিন এলো, সেখানে দেখা যাচ্ছে যে ঠাম্মি অসুস্থ, এই হসপিটালে ভর্তি হয়েছে, পরের সিনটা ঠাম্মি মারা যাচ্ছে। আরে এত বড় ক্যারেক্টার, এত কিছু আমাকে জানালো না যে হতে পারে তোমার প্রোডাকশানে তুমি মারতেই পারো, আমাকে কোনো অসুবিধা নেই, তুমি তাই বলে আগের দিন আমি কাজ করে গেছি, পরের দিনকে আমাকে মেরে ফেলছো, সেটা তো আমাকে বলা উচিত। তো কোনো বললাম তো আজকালকার কোনো ভদ্রতা জ্ঞানটাও নেই কোন আর্টিস্টের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে। তা আমি ওদিনকে ফ্লোরে দাঁড়িয়েই বললাম এটাই আমার শেষ মেগা, আমি মার মেগা করব না, আমার আর মেগা করতে ভালো লাগছে না। যেখানে কোনো আর্টিস্টের সম্মানই নেই সেখানে কাজ করবো কি? আর আমি যাদের সাথে কাজ করেছি তারা খুব সম্মানের সঙ্গে কাজ করতাম, সম্মান দিত তারা, আমিও এটা পেয়ে এসেছি। অতএব আমি আর এই মানে সিরিয়াল তো করবই না, হ্যাঁ ছবির কাজ নিশ্চয়ই করব, ভালো ছবির কাজ যদি পাশে, OTTর কাজ যদি আসে নিশ্চয়ই করব, কিন্তু সিরিয়াল আর করব না বলে এই 2023 থেকে সিরিয়াল করা বন্ধ করে দিয়েছি। দিদির আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা সত্যি আমরা যথার্থতা হয়তো দর্শকদের কাছেও তুলে ধরতে পারলাম। এই বিষয় নিয়ে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির মধ্যে মানে সিরিয়াল হোক বা সিনেমা হোক, এই যে একটা সত্যি একটা যে চাপানুতর রয়েছে বা একটা কাজ করতে গেলে শিল্পীর যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এই অভিযোগ কিন্তু বহুবার উঠে আসছে এবং বারবার উঠে আসছে, যেটা এবং খুব প্রাসঙ্গিকভাবে এটা যে যারা আগে ডিরেক্টরদের সাথে কাজ করেছে বা যারা করেছে, যারা ধরো আমরা পুরনো আর্টিস্ট, যারা আমরা তো ধরো বহুদিন, আমি যেমনি আজ 63 বছর হলো কাজ করছি, এরকম অনেকে আছে তারা অনেক দিন ধরে কাজ করছে। তা আমরা যেভাবে কাজ করে এসেছি আর এখন যেভাবে কাজ হচ্ছে, দুটো আকাশ পাতাল তফাৎ। ওই কাজটার সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে না ভীষণ অসুবিধে হচ্ছে, খুবই অসুবিধে হচ্ছে। এই অভিযোগ কিন্তু বারবার। হ্যাঁ দিদি আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। সত্যি যে বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে তুমি বলছিলে, আমি বললাম যে আমি বিস্তারিত আসবো। নহবত তো সত্যি একটা মানে একেবারে দীর্ঘদিন ধরে চলা একটি নাটক, এবং নাটক যে এত পপুলার হতে পারে, এত জনপ্রিয়তা পেতে পারে, সেটা নহবত ছাড়া বোধহয় এরকমভাবে সম্ভব না সেই নাম বলা। তো সেই নহবত করতে গিয়ে কিছু ভালো অভিজ্ঞতা যেগুলো এখনো মনে পড়লে খুব আনন্দ হওয়া বলো বা ভালো লাগা বলো, সেটা মুখের কোণে হাসি বলো, এটা দেয়। সেটা তো অনেক আছে। ধরো নহবত নিয়ে এত বেশি অভিজ্ঞতা আছে যে বলার কথা না। প্রথম ধরো নহবত যখন আরম্ভ করে, সেই মানে শুরুটা বলি, তখন আমি নাটক তো করতাম, প্রফেশনাল থিয়েটারে নাটক করতাম। তখনই আরম্ভ হয়, মানে আমি করছি তখন বিবর, আর বিবরে তখন নেতাজি মঞ্চের বিবর হয়, ওখানে রবি ঘোষ হচ্ছে ডিরেক্টর। সেখানে বিগ কাস্টিং, শুভেন্দু চ্যাটার্জি, চিন্ময় রায়, হারাধন ব্যানার্জি, তারপরে গীতা দে, আমি সবাই মানে বিগ স্টার কাস্টে হচ্ছে বিবর। তখন আমাদের এই বুড়োদা সত্যদা, আমাদের গ্রুপ ছিল ইঙ্গিত বলে, তখন ওরা ঠিক করলো যে নহবত করবে তপন থিয়েটার একবারে নতুন, মানে কেউ চেনে না থিয়েটারটাকে।
তখন আমি রবিদাকে গিয়ে বললাম, রবিদা আমি ছেড়ে চলে যাব, কারণ আমি তপন থিয়েটারে নহবত করতে যাবো। বলে তোর মাথা খারাপ, তুই নহবত করতে যাবি? ওই থিয়েটারটাকে তো কেউ লোকে চেনে না, তো ওই থিয়েটার যদি না চলে, আর এটা তোর হিট প্রোডাকশান, তুই নায়িকা, এত লোকে ভালো বলছে, আর তুই এখানটা ছেড়ে চলে যাবি? আলো হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু ওটা তো একটা গ্রুপের মতো, ওখানে মানে ভীষণ এই লাগে। আর বিশেষত নহবতে কিয়া একটা বিশাল ক্যারেক্টার, ওইটা করতে যাই, দেখি যদি না চলে আবার তোমার কাছে ফিরে আসবো। বলে আমি কিন্তু তোকে মত দিচ্ছি না, তুই যা করবি তোর মতে করবি। আমি ঠিক আছে, তুমি আমাকে অন্তত মাস তিনেক দেখি, 3 মাস বাদে যদি মনে হয় যে চলছে না নাটক, তখন তোমাকে এসে বলবো রবিদা আমি ফিরে আসছি। বলো ঠিক আছে যা, বলে এই নহবতে এলাম। প্রথম যখন নহবতে এসেছি তখন 3 মাস নহবতে খুব সেরকম সেল হতো না, ওই 20টা 50টা 30টা এরকম লোক হতো। ঠিক পুজোর অষ্টমী থেকে যে এই যে হাউসফুল হতে আরম্ভ করলো, তারপর আর ফিরে দেখতে হয়নি। তারপর রবিদার বাড়ি ছিল ওইখানে, হাজরাতে রবিদা থাকতেন। আমাদের টিকিট বিক্রি হতো কিরকম জানো, সোমবার দিন সকালবেলায় তো অ্যাডভান্স টিকিট বিক্রি হতো, ভোর থেকে সমস্ত ইট পেতে লোকে যেত, যে এসে 9টার সময় যে কাউন্টার খুলবে সঙ্গে সঙ্গে টিকিটগুলো পাবে, কারণ শেষ হয়ে যেত একদিনে, মানে সোমবার খুললে সোমবারই সব টিকিট শেষ হয়ে যেত, শনি রবি বৃহস্পতি 3 দিনের, ওরকম 3 দিনেই মানে 3 দিনের টিকিট একদিনে শেষ হয়ে যেত, 2 দিনে শেষ হয়ে যেত, যার জন্য লোকে ইট পেতে যেত। একদিন রবিদা বলছে, বাবা কি করলি রে তোরা, লোকে ইট পেতে রাখে দেখি, আমি যাই দেখি ইট পেতে রয়েছে, সমস্ত পাতা রয়েছে, কি করেছি? আল্লাহ আমরা কিছু করিনি, ঈশ্বর করেছেন, মা কালী করেছেন। তখন সমস্ত দর্শক আসতো কীরকম জানো, বাসে করে, বড় বড় বাসে করে চিড়িয়াখানা, কালীঘাট দেখবে, চিড়িয়াখানা দেখবে, নহবত দেখবে। তখন এই 3টে ছিল যে দেখার, আর কলকাতা দেখার জিনিস ছিল, মানে সাউথ ক্যালকাটা দেখার জিনিস। তেমনি চলেছিল 8 বছর, আমাদের কাউকে মানে চোখে মুখে সময় পেতাম না। যেমনি প্রফেশনাল থিয়েটারে না 3 দিন করতাম, তেমনি কলশো করতাম। কলশো যে কত করেছি তোমরা ইয়ত্তা পাবে না, মানে সোম মঙ্গল বুধ কলশো করছি, বৃহস্পতি এসে করেছি, আবার শুক্রবার কলশো করেছি, এইরকম কলশো করেছি। কলশো করতাম, তোমরা এখন কি দর্শক দেখো, 10,000 5,000, আমরা কলশো করেছি কিছু না হলে 20,000 30,000। 2-3টে জায়গায় কি হয়েছে, এত মানে প্যান্ডেল যা করেছে তাতে দর্শক বেশি হয়ে গেছে, চিপটে গেছে লোকে, আমাদের স্টেজের ওপরে লোক উঠে এসেছে। তারপরে কি হয়েছিল, সমস্ত পুলিশে করা হলো, বুড়োদা বললো পুলিশ যায় আগে, পুলিশ গিয়ে সমস্ত প্যান্ডেল দেখে এসে তারপরে আমাদের বলতো যে আপনারা যান শো করতে, আমরা তবে শো করতে যেতাম। এই রকম নহবতে পপুলারিটি ছিল আমাদের। এক একটা রজনীতে প্রচুর আর্টিস্ট আসতো, সমস্ত এরা মন্ত্রীরা আসতেন, যেটা সত্যি বিরল ছিল। মানে জ্যোতিবাবু কোনোদিন হাসতেন না, জ্যোতিবাবু আমাদের নাটক দেখতে এসেছিলেন, নেমন্তন্ন করা হয়েছিল ওনাকেও, তা উনি এলেন, ওনার স্ত্রী এসেছিলেন, সবাই এসেছিলেন নহবত দেখতে। নহবত দেখে যে একটা সিনে আমাদের খুব হাসিরও ব্যাপার ছিল, তো জ্যোতিবাবু হা হা করে হাসতেন, সেই ছবি তোলা আছে, সেই ছবি এখনও আছে, যে জ্যোতিবাবু হাসছেন, মানে জ্যোতিবাবু হাসা ব্যাপারটা সবার কাছে একটা বিরল ব্যাপার, উনি হাসছেন। তা উনি যে এসে এরকম হাসছিলেন দেখে খুব সবাই ভেবেছে যে কি একটা ব্যাপার, সত্যি সত্যি ওনার ছবি তোলা ছিল যে জ্যোতিবাবু হাসছেন। তা এই রকম ধরো অনেক হয়েছে, উৎপলদা এসছেন, উৎপলদাও একটা খুব এর লোক, উনিও দেখে হা হা করে উনি হাসতেন। তা এইরকম আমাদের নহবতে প্রত্যেকে এসছে, প্রত্যেকে দেখে খুব আনন্দের সঙ্গে করে গেছে। নহবতে ধরো আমরা যেমনি আমার মনে আছে মফস্বলে গেছি শো করতে, তখন আমার শ্রী শ্রী মা লক্ষ্মী রিলিজ করেছে। হঠাৎ বাইরে প্রচুর লাইন পড়েছে, লাইন পড়তোই, দেখতে আসতো, অটোগ্রাফ নিতে আসতো, তখন তো খাতা এরকম দিস্তে খাতা। তা এখন তো দেখলে দিদি একটা সেলফি, একদিকে ভালো হয়েছে, সই করতে হয় না। তা তখন বিরাট লাইন বাইরে, তা ভেতরে এসে বলছে, মাটু তো বিরাট লাইন পড়েছে, এক গাদা মহিলা বিশাল লাইন দিয়েছে, তোকে দেখতে চাইলাম। কেন আমাকে হঠাৎ কেন, নাটক আরম্ভ হোক তারপর তো। বললো না, তারপর ওখানকার যে কর্মধার সে এসে বললো, রত্না দেবী আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটুখানি বাইরে চলুন, আমাদের এখানকার সব মা বোনেরা এখানে শ্রী শ্রী মা লক্ষ্মী রিলিজ করেছে, ওদের ধারণা হয়েছে মা লক্ষ্মী নিজে এসছেন আমাদের গ্রামে, অতএব আপনাকে ওনারা দেখবেন, দেখে একটু প্রণাম করবেন। আমাকে প্রণাম করবে কি? বললো না আপনি একটুখানি বাইরে চলুন, বাইরে বিশাল লোক দাঁড়িয়ে আছে, মহিলারা।
সে তোমায় কি বলবো, আমাকে তো একটু বাইরে আসতে হলো, মেকআপ রুমের বাইরে এসে দাঁড়ালাম। সে সমস্ত গ্রামের মহিলা, বুড়ো, বয়স্ক লোকেরা, তাদের আমি আপনাদের প্রণাম করছি, আপনারা আমায় প্রণাম করবেন কি, আপনারা আমার বললো না না তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী, তুমি এত, সে একটা সাংঘাতিক অনুভূতি, এই অনুভূতি বোঝানো যাবে না। একটা শিল্পীর কাছে যে কত বড় পাওনা, এটা মানে তোমাকে আমি বলে বোঝাতে পারছি না যেটা কত বড় পাওনা। এইরকম, হ্যাঁ, বিশাল ব্যাপার। তারপরে একদিন আমাদের অনেক লোক দেখতে আসছেন, একজন ফরেনার মহিলা, তিনি নাটকের উপর থিসিস লিখছিলেন, তাকে নহবত দেখতে নিয়ে এসছেন। তা আমাদের নহবতের একটা সিনপসিস ইংরেজিতে লেখা থাকতো, ওনাকে ইংরেজিতে দিয়েছেন। উনি যার সঙ্গে এসছেন সে ওনাকে ইংরেজিতে পুরো গল্পটা বুঝিয়ে দিয়েছিলেন, তারপর সিনপসিসটা হাতে দিয়েছেন। তারপর নহবত দেখতে বসেছেন, নাটক হচ্ছে। শেষে ওই বিধবা সেজে যখন আসি, ওটা দেখে উনি যে কাঁদতে আরম্ভ করেছেন, তারপরে ড্রপ পড়ে গেছে, সিন শেষ হয়ে গেছে। যিনি এসছেন ওর সঙ্গে, সে আমার কাছে ভেতরে এসে, রত্নাদেবী আপনি একবার বাইরে চলুন। উনি এত কাঁদছেন বসে বসে যে আমি ওনাকে বুঝিয়ে পাচ্ছি না যে এটা অভিনয়। সে কি কথা, বল হ্যাঁ আপনি তাহলে আপনাকে দেখলে হয়তো উনি একটুই করবেন। তা আমি সঙ্গে ওই বিধবারই পোশাক, কারণ তখন ওপরে মেকআপ রুমে ঢুকিনি, তা আমি নেবে গিয়ে ওনার সঙ্গে কথা বলতে, আমাকে দেখে উনি আর হাউ হাউ করে কেঁদে ফেলছে। আমি বলছি শুনুন, এটা অভিনয়, আমি এটা বাস্তবে না, আমি বাস্তবে রত্না ঘোষাল। তা 2-3 মিনিট বাদে উনি ধাতস্থ হয়ে বললে সরি আমার মানে বোঝো কি ফিলিংস ভদ্রমহিলার, না তাও বাংলা কথা বোঝেন না। উনি ওই মানে সিচুয়েশনটা দেখে অনুভব করে ওনার এতটা ভালো লেগেছিল যে উনি হাউ হাউ করে কাঁদলেন যে এইটা কি। আর ওই বয়সে মানে একটা বাচ্চা মেয়ে বিধবা হয়ে গেছে, বিধবা হয়ে যে কষ্টটা, সেই ফিলিংটা ওনার হয়েছিল। তা এইরকম প্রচুর ঘটনা আছে নহবতকে নিয়ে, প্রচুর। এটা সত্যি একেবারে, এটা যখন একজন শিল্পীর কাছে এগুলো প্রাপ্তি হয়ে থাকে সারা জীবনে, যখন শিল্পী অভিনয় করেন এবং সেই অভিনয় দেখে বহু মানুষ হাসছেন, কখনো কাঁদছেন, এবং অঝরঝর এইভাবে যে লক্ষ্মীর রূপ, মানে অভিনয়টা কতখানি দক্ষ, এটাতেই আমি যেমনটা বলছিলাম যে পরিচয়টা আলাদা করে দিতে হবে না, তার পরিচয় তিনি নিজে কাজের মধ্যে দিয়ে তৈরি করেছেন। ওটাকে এইভাবে ফুটিয়ে তোলে যে একটা মানুষকে যেমন হাসিয়ে দিতে পারেন, তেমন কাঁদিয়ে দিতে পারেন, আর তেমন যে ভাবধারায় ভাসিয়েও দিতে পারেন। এটা সত্যি দিদি আর একটা অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করব। তুমি যেমন বললে যে রবি ঘোষের সাথে কাজ করেছো। রবি ঘোষও একজন কিংবদন্তি অভিনেতা, এটা তো ভীষণ ভালো অভিনেতা, আর মানুষটাও খুব ভালো ছিল গো। হ্যাঁ, তবে রবি বাবুর সম্পর্কে একটা জিনিস শুনেছি যে তিনি চরিত্রে যেমনটা আমরা মনে হতো না যে তিনি পর্দায় দাঁড়ালেই তাকে দেখলে হাসি পাচ্ছে, এরকম একটা, এবং অনেক সিনেমা আছে তার সেরকমই, মানুষকে হাসাতে কাঁদিয়ে দিয়েছেন, কাঁদতে হাসিয়ে দিয়েছেন। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে শুনেছি তিনি নাকি গুরু গম্ভীর টাইপের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, না গম্ভীর মানুষ নিশ্চয়ই ছিলেন, আমি বলবো না গম্ভীর মানুষ থাকলেও আমাদের সাথে ওনার খুব, বিশেষত আমার সাথে তো ওনার খুব ভালো সম্পর্ক ছিল, কারণ আমি রবিদার সঙ্গে অনেক কাজ করেছি, নাটক করেছি, ছবি করেছি, ওনার গ্রুপের নাটক করেছি, যার জন্য আমার সঙ্গে রবিদার একটা খুব ভালো রিলেশন ছিল। আমাকেও রবিদা খুব ভালোবাসতেন, আমিও রবিদাকে ভীষণ শ্রদ্ধা করতাম। তা একসঙ্গে কাজ করতে গিয়ে যেমনি যখন মৌচাক করতে যাই তখন সবে রবিদার সঙ্গে আলাপ, কিন্তু ভীষণ ভালো আমাদের দুজনের বন্ডিং হয়ে গিয়েছিল। মানে রবিদা কি করবে, একটুখানি করে বলতে, এই আমার ডাক নাম মাটু এখানটা এরকম করবো, তুই বুঝেছিস তো, ঠিক এরকম করে কথা বলতো তো। আচ্ছা কী করবে তুমি, না এখানটা আমি তোকে এরকম করে তাকাবো, তুই এখানটা এরকম করে তাকাবি। আচ্ছা ঠিক আছে রবিদা। তা ওর একবার ওই যে বলে দিল শর্টেও তো আমরা দুজনেই, রবিদা ঠিক আমাকে এমনি করে তাকালাম, আমি রবিদা করে তাকালাম। এই যে ব্যাপার, এই যে বন্ডিং, একটা আর্টিস্টের সঙ্গে আর্টিস্টের বন্ডিং, এটা একটা বিশাল ব্যাপার। তা সেইটা রবিদার সঙ্গে আমার ভীষণ ভালো ছিল, যার জন্যে আমরা ধরো মৌচাকে যে ওই সিনটার কথা বলছি, ওই সিনটাতে মানে দুজনে যে ওই স্ক্রিপ্টটা প্রথমে স্ক্রিপ্টটা শুনে নেবার পর দুজনে বসে ঠিক করি, রিহার্সাল করে নিয়ে, দেখ এখানটা তুই এটা বলবি, এখানটা তুই বলবি, এখানটা আমি তোকে এরকম করে তাকাবো, তুই এখানে, এই যে ব্যাপারটা হতে হতে তারপর ধর সাবুদি ঢুকে ওইখানে ওই সেনে ওই ফুলদানিটা ওটাও কিন্তু যে ছিল তা না, ওই যে ছুঁড়ে দিলে আমি ধরে ফেললাম,
ওটা শর্টেতেই এরকম এরকম করতে করতে রবিদা আমাকে শুনছি, আমি ধপ করে ধরে ফেললাম। এটা কিন্তু শর্টেতেই হচ্ছে, এগুলো যে রিহার্সাল দিতে হচ্ছে তা না, শর্ট চলাকালীনই হয়ে গেল। তা এইরকম ব্যাপারটা আমাদের ভীষণ ছিল শিল্পীদের, যে উত্তম দা ওটা একটা বিশাল ব্যাপার। উনি মানে ওনার কাছে মানে বলতে গেলে ছবিতে অভিনয় করার হাতে খড়ি আমাকে উনিই করিয়েছেন, আমাকে শিখিয়েছেন বলতে হবে কি করে ডায়ালগ ডেলিভারি করতে হবে, উনিই আমাকে শিখিয়েছেন। তা উনিও যে এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন সিনটা, এত সুন্দরভাবে বলে দিতেন যে এখানে অ্যাক্টিংটা এটা না, এটা করবি না, এখানটা তুই এরকম করে বল, এরকম করে বললে এটা আরও ভালো লাগবে, সুন্দর লাগবে। তা তখন সেটা সঙ্গে সঙ্গে আর আমার কী হতো, আমাকে একবার যেটা বলে দিত না সেইটাই আমি করে ফেলতে পারতাম, যার জন্য প্রত্যেকে আমার ভীষণ ভালোবাসতেন। আর দাদা তো আমাকে ভীষণই ভালোবাসতেন। তা এই ব্যাপারটা ছিল বলে না আমাদের সবাই মানে অভিনয় করতে গিয়ে সবার প্রত্যেকের সঙ্গে আমাদের ওই রিহার্সাল করতে গিয়ে হয়ে যায়, বন্ডিং হয়ে যেত, যার জন্য মৌচাকে প্রত্যেকেই মনে হতো যেন আমরা ফ্যামিলিরা অভিনয় করছি, কাউকে মনে হতো না যে কেউ কারুর আলাদা আলাদা ক্যারেক্টার করছি। এইরকম আর কি পুরো ব্যাপারটাই।